সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে। ৫ই আগস্ট দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান ওয়াকারকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। অনেকেই বলতেছে এই সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করছে এই সেনাপ্রধান আওয়ামী লীগের সাপোর্টার। শুধু এটা বলে শেষ করেনি, আরো অনেক পরিকল্পিতভাবে সেনাপ্রধানকে হেনস্থ করার চেষ্টা করেছেন। শুধু তাই না, তার নামে ইতিমধ্যে বাংলাদেশে অনেক গুজব পর্যন্ত ছড়ানো হয়েছে। এইবার সেনাপ্রধানের হয়ে ডক্টর ফয়জুল হক এমন কিছু হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব সেনাপ্রধানকে নিয়ে কি হুঁশিয়ারি সতর্ক বার্তা দিলেন এই ডক্টর ফয়জুল হক। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে পরিকল্পিতভাবেই সেই ৫ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিভিন্নভাবে আক্রান্ত করা হচ্ছে, আক্রমণাত্মক ভাষায় তাকে উপস্থাপন করা হচ্ছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। জেনারেল ওয়াকারুজ্জামান ৫ই আগস্ট আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন সূচনা তৈরি করার সুযোগ করে দিয়েছিলেন। তার সহযোগিতার মধ্য দিয়ে, তার হাতের মাধ্যমেই আমরা আমাদের ছাত্র জনতার এই বিজয়টাকে, সিপাহী ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে বিজয় অর্জন করেছিলাম। আমি সে কারণে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি আজকের কয়েকটি পয়েন্ট বললেই আপনারা বুঝতে পারবেন কেন আমি বলছি যে জেনারেল ওয়াকারুজ্জামান ৫ তারিখ থেকে টার্গেটের মূল লক্ষ্যবস্তুতে পৌঁছেছেন এবং কি তাদের হীন উদ্দেশ্য, কেন তারা এটা করছেন সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রথমত হচ্ছে, বাংলাদেশের এই ৫ তারিখের বিজয় হোক, এই বিজয়টা কোনোদিন পার্শ্ববর্তী দেশ ভারত সে মেনে নিতে পারেনি। তার বিশ্বাস ছিল না যে এ ধরনের একটি কর্মকাণ্ড হঠাৎ করে গড়ে উঠতে পারে, হঠাৎ করে ঘটে যেতে পারে। কিন্তু তিনি তার চোখের সামনে দেখতে হলো যে তার যাকে ১৬ বছর পর্যন্ত পেলে পুষে রেখেছে, যার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি, বিভিন্ন ধরনের সকল সাহায্য সহযোগিতা ভারত নিয়েছে, সেই নেত্রীকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ফেলে দিয়েছে এবং বাংলাদেশের জনগণ কোনো অবস্থায় এই সরকারের পতন এককভাবে করতে পারত না যদি সেনাবাহিনীর সহযোগিতা না থাকতো। তাহলে সেনাপ্রধানকে জেনারেল ওয়াকারুজ্জামান, কার সময় এই ঘটনাটি ঘটেছে? ওয়াকারুজ্জামানের সময় ঘটনাটি ঘটেছে। কতদিনের মাথায় ঘটেছে? সেনাপ্রধান নিয়োগ পাওয়ার সম্ভবত ৪৪ দিনের মধ্যেই বাংলাদেশে এই ধরনের ঘটনা কার্যক্রম সংগঠিত হয়েছে। তাহলে ভারতের মূল টার্গেট ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেই বিতর্কিত করা। কারণ তারা জানে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামানের যে কোনো কলা কৌশলের কারণেই হাঁটতে হয়েছে, বিদায় নিতে হয়েছে। যদিও তিনি সেফ এক্সিট নিয়েছেন, কিন্তু তাকে যেতে হয়েছে। এই যাওয়াটাই তারা মানতে পারে নাই বিধায়ী কৌশলগত জায়গা থেকে ওয়াকারুজ্জামানকে বিতর্কিত করতে তারা পথ বেছে নিয়েছে। শুরুতেই আপনাদেরকে একটা পলিসি বলে রাখি, ভারতের একটা অন্যতম সুন্দরতম পরিস্থিতি, পরিবেশ হলো এরকম যে তারা দুটো গ্রুপ রাখবে সব সময়। একটা গ্রুপ তাদের যাকে তারা ধ্বংস করতে চায় তার পক্ষে লাগিয়ে দিবে, তাকে নিয়ে প্রচুর পরিমাণে তারা পজিটিভ নিউজ করাবে যে এই লোক ভালো, এই লোক যে কোনো সময় এটা করতে পারে, এই লোক বাংলাদেশের জনগণের পক্ষে, এই লোক ক্ষমতা নিয়ে নিবে, এই লোক বিপদ থেকে দেশকে রক্ষা করবে। এভাবে করে বিভিন্ন নিউজ পোর্টালে তাদের দেশীয় বিদেশি বিভিন্ন জায়গা থেকে তারা নিউজ করাবে। টকশোতে তারা ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত আবেগ দেখাবে, প্রীতি দেখাবে। এটার মূল অর্থ হচ্ছে জনগণের কনসেপ্ট ওই ব্যক্তির দিকে ধাবিত করা, যাতে করে জনগণ মনে করে যে ভারত এত প্রশংসা করছে এই লোকের কারণটা কি, ভারত এত ভালোবাসছে এই লোকের কারণটা কি। এভাবে করে তার প্রশংসা একদিকে করতে থাকবে, অ্যাট দ্য সেম টাইম তার কিছু এজেন্সি নিয়োগ করা থাকবে। সেই এজেন্টের কাজ হবে এই যে প্রশংসা ভারত করলো, এই যে তাকে নিয়ে এত কিছু বলল, এই বলার বিপরীতে গিয়ে তারা আবার ওটার উপরে ভিত্তি করে আপনাকে আমাকে শিক্ষা দান করবে
যে এত প্রশংসা ভারত করছে, এত কিছু ভারত করছে, এই জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সম্পর্কের মূল সূতিকাগার হচ্ছে ভারতের শেখ হাসিনার আওয়ামী লীগের এর পারপাস সাফ করার জন্যই তিনি বসেছেন, অতএব আমাদেরকে সাবধান হতে হবে। তাহলে কি কাজটা করলো? আপনার জনগণের কাছে তার গ্রাউন্ড তৈরি করে দিয়ে আবার তারই নিয়োগপ্রাপ্ত কোনো এক এজেন্ট দিয়ে সমালোচনা করানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে মূলত তারা তাদের অ্যাচিভমেন্ট গোল করতে চায়। সেটা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি, বাংলাদেশকে বিভাজনের রাজনীতি তৈরি করা, নিরাপত্তাহীনতায় ফেলে দেয়া, এবং এর মধ্য থেকে যদি কোনো কিছু আউটকাম বের হয়ে আসে, ধরেন আপনি প্রচুর পরিমাণে একজনকে গালিগালাজ করবেন, বিরক্ত করবেন, একটা সময় সে বাধ্য হয়ে একটা কিছু করলো, সেটা তাদের এক ধরনের চিন্তা। কিছু সে করলো না, নীরব হয়ে গেল, অস্থিরতার কারণে, তার এই আপনাদের এই পুশের কারণে তিনি হয়তো যেভাবে শক্তভাবে স্বাধীনভাবে সুন্দরভাবে দেশ চালাতে চাচ্ছিলেন সেটা না করে হয়তো চুপচাপ থাকলেন, তাতেও তাদের লাভ। একে আপনি অ্যাগ্রেসিভ হয়ে ক্ষমতা নিলেন, তাতেও লাভ। আপনি অ্যাগ্রেসিভ না হয়ে দুর্বল থাকলেন, তাতেও লাভ, কারণ আইন শৃঙ্খলা খারাপ হয়ে যাবে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আর আপনি এর মাঝ বরাবর কোনো কিছু থেকে থাকেন, তাতেও তাদের লাভ। মূল কাহিনীটাই হচ্ছে তারা যখন কোনো কিছু খুঁজে পায় না, তখন তারা পরিকল্পিত উপায়ে এই ধরনের কার্যক্রম শুরু করে। আমি স্পষ্ট করে বলি, আমি কখনো সমালোচনা পছন্দ করি না ব্যক্তি বিশেষের, কিন্তু আমি কিছু কথা যদি কখনো না বলি তখন আমার দায়বদ্ধতা থেকে যায় যে আমি কি উপলব্ধি করছি সেটা আদতে আমার ফ্যান ফলোয়ার্সদেরকে উপলব্ধি করাতে পারছি কিনা। বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির মধ্য থেকে গিয়েছে। 16টি বছর এই দেশটাকে ধ্বংস করেছে। 16 বছরে নিজের কাছে প্রশ্ন করুন যে 16 বছরে বাংলাদেশের সেনাবাহিনীর বহু মানুষ দায়িত্বে এসেছে, একটা মানুষ কি আমাদের পাশে দাঁড়িয়েছে? কই? আমাদের এই সেনাবাহিনীরই সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন আল জাজিরা থেকে শুরু করে বড় বড় নিউজ পোর্টালে রিপোর্ট হয়েছিল। কই? আমরা তো তাদের কোনো সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব কিংবা কোনো রাজনৈতিক বিপ্লব সাধিত করতে পারি নাই। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব নিয়োগ পাওয়ার 44 দিনের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, এটা ছিল আমাদের জন্য এক ধরনের বারাকা, রহমত, বরকত। তিনি যদি না দাঁড়াতেন, এবং শেখ হাসিনা সেটাই চেয়েছিলেন যে লক্ষ মানুষকেও যদি হত্যা করা যায় তারপরেও ক্ষমতা আঁকড়ে ধরবে, এটা ছিল তার পরিকল্পনা, কিন্তু সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব করতে দেননি। একজন জেনারেল, একজন সেনাপ্রধান কোন তরিকায় তিনি আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, নিশ্চয়ই সেটা স্বাভাবিক রাজনীতিবিদের ভাষার মতো, আমাদের স্টাইলের মতো কোনো তরিকা হবে না। তিনি তার চাকরি, অবস্থান, বাহিনী, দেশ বিদেশ সকল শক্তিগুলোর কথা মাথায় বিবেচনা রেখেই যখন তিনি প্রয়োজন বোধ করবেন এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করার চিন্তা করবেন, তখন তিনি কৌশল অবলম্বন করেই আমাদের পাশে দাঁড়াবেন। আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সেই কাজটিই করেছেন। কিন্তু 5 তারিখে এই কাজটি করার পরে ভারতের মাথা নষ্ট হয়ে গিয়েছে। সেজন্য একটি গ্রুপকে পরিকল্পিত উপায়ে নামানো হয়েছে। ডক্টর মোহাম্মদ বুইরা খাটাস, তার মতো লোক দিয়ে কাজ হবে না। তখন যখন তাদেরকে দিয়ে কিছু করতে পারলো না, তখন আবার নতুন করে উপদেষ্টাদের কিছু প্রশংসা করা শুরু হলো, নতুনদের কিছু প্রশংসা করা শুরু হলো, আবার প্রথম দিকে নতুনদেরকে বাস দেওয়া শুরু হলো, প্রথম দিকে নতুনদেরকে একেবারে ধলাই দিয়ে শেষ করে দেওয়া হলো। এক বাক্যে বিতর্কের প্রত্যেকটা স্টেজ কিন্তু তারা পরিকল্পিতভাবে ভারত এই জায়গায় মাঠে ময়দানে নেমে সফলতার দ্বার প্রান্তে যাওয়ার জন্য ট্রাই করছে। কখনো তারা উপদেষ্টাদের সমালোচনা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করছে, কখনো তারা আমাদের ভিতরে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ছাড়াই কোনো ব্যক্তি বিশেষের নেতৃত্বে হাঙ্গা আমাদের ভিতরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আবার আমার দেশে বাংলাদেশের যখন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারকে বিতর্কিতর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে সরকারের মধ্যে ছাত্রদের যারা নেতৃত্বে আছে তাদেরকে একটু পুশ পাম্পিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আবার তাদেরও সমালোচনা করা হয়েছে।
আবার বাংলাদেশের হঠাৎ করে জামাতের পক্ষে কিংবা বিপক্ষে, হঠাৎ করে বিএনপির পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের বিভিন্ন বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে আমার এই জাতিটাকে আজকের এক কঠিন পরিস্থিতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। যদি এখনই সাবধান না হন তাহলে আপনাদের আপন বলতে কেউ থাকবে না। বিশৃঙ্খলতা দিয়ে কোনো উন্নয়ন হয় না। এই জাতিকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে একটি সুন্দরতম জায়গায় পৌঁছতে হবে, আর সেই পৌঁছার জন্য মন্দের ভালো যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিবেচনায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। গতকালকে তো অনেকেই একটি ইসলামী সংগঠনের নাম দিয়ে নিষিদ্ধ ঘোষিত মিছিল করেছে। এখন এটা তো নামে তো ইসলাম, দেখতে তো সুন্দর, কলেমা লাগানো। এই মিছিলকে যদি আপনি মনে করেন যে আপনার দেশ এবং দেশের মানুষের জন্য এটার চাইতে এতটুকু স্বাধীনতা কি হবে না যে তারা পতাকা নিয়ে মিছিল করবে, কিন্তু এই পতাকার মিছিলটাও যে দেশের জন্য কঠিন এবং খারাপ হতে পারে সেটা তো আপনাকে বিবেচনা করেই পথ চলতে হবে, আপনাকে বুঝেই পথ চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের একজন ব্যক্তি কোনো এক জায়গায় গিয়ে কোনো একটি অপকর্ম করবে ইসলামের নাম লাগিয়ে, কিন্তু সেটাকে আবার আপনারা বিভিন্ন নামে বেনামে তাদেরকেও সাহস জুগিয়ে কোনো একটি পরিবেশ খারাপ পরিস্থিতি বিরাজ করালে সেটা তো আপনাকে বিবেচনা করেই সেদিকে আগাতে হবে। বাংলাদেশের বিভিন্ন সমীকরণ চলছে, আপনি ইসলামিক, আপনাকে ইসলামিক তরিকায় উজ্জীবিত করা হবে, বলা হবে আপনার এই তরিকা, এগিয়ে যান, কাজ করেন, জিন্দাবাদ, ইনকিলাব, সবাই মিলে এগিয়ে যাও, বিপ্লব। মূল চরিত্রটা হচ্ছে এটা দিয়ে আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হয় এবং এমন সময় আপনাকে একটা কিছু দিয়ে বাড়ি দেওয়া হয় যেটা আপনি নিজেও জানবেন না। ভালো ভালো কথা বলে আপনাকে নিয়ে যাওয়া হবে, ভালো ভালো কথা বলে এই কি বলে যমুনা ঘেরাও দেওয়া হবে, ভালো ভালো কথা বলে সরকারের পতন চাওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে পারলেন, তার মানে আপনি বিনা ইনভেস্টেই আপনি বাংলাদেশকে তাদের হাতে তুলে দিতে পারলেন। এখন শুধু শেখ হাসিনা এবং শেখ হাসিনার দালালরা বসে আছে যে কোনো মূল্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে একজন সামান্য কোনো একজন উপদেষ্টাও যদি পদত্যাগ করে সেটা নিয়ে তারা ক্যাম্পেইন করবে। দেখেন, নাহিদ ইসলাম একজন উপদেষ্টা পদত্যাগ করেছে দল গঠন করতে গিয়ে, কিন্তু আওয়ামী লীগের লোকেরা প্রচার করছে মাত্র শুরু, নাহিদ দিয়ে শুরু, মনে হচ্ছে যেন নাহিদ ওদের কারণে পদত্যাগ করেছে। কত বড় দুষ্ট! এভাবেই আপনার এই সরকারের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বলবৎ রেখে আপনাকে ফুলিয়ে ফুসিয়ে তারপরে এই কাজগুলো করানো হচ্ছে। আপনি ভাবতেও পারছেন না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কত কিছুই তো আছে। আপনি ঠিকই অনেক হিন্দু মানুষের আরবিতে সালাম দিতে গিয়ে আপনি কৌশল করে ভিন্নভাবে উত্তর দেন, আর আবার এমনও আছে যে কিছু কিছু মানুষকে আপনি তার বক্তব্য শুনলে তারপরে সেই সালামের উত্তর এত সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন, মনে হয় যেন সে আপনার কাছে মুসলমান হয়ে গিয়েছে। তারতম্য এখানেই যে আপনার হৃদয়ের ভিতরে এমনভাবে ঢুকানো হচ্ছে কিছু মানুষকে, এগুলো সব ভারতীয় পরিকল্পনায় করে দেশকে গভীরতম ষড়যন্ত্রদের দিকে নিয়ে যাওয়ার জন্যই বিভিন্ন উপায়ে এই ষড়যন্ত্রগুলো হচ্ছে। অতএব আমরা প্রত্যেকটি আন্দোলনে দেশপ্রেমিক প্রত্যেকটি নাগরিকের পক্ষে অবস্থান নিতে চাই, সে যে দলের হোক, যে ধর্মের হোক, যে মতের হোক। কিন্তু কেউ যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শুধু শুধু বিনা কারণে অযাচিতভাবে বিভিন্ন ইস্যু ক্রিয়েট করে আমাদের দেশের মধ্যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে চায়, সেটা আমরা মেনে নিতে পারি না। আপনি বুঝবেনও না, আপনি বুঝবেনও না কি পরিমাণ আপনাকে বিভিন্নভাবে কৌশলে আপনাকে কাজে লাগানো হচ্ছে, আপনি বুঝবেন না। এমনও হতে পারে আপনাকে পদক দিয়ে দিবে সরকার, আপনাকে বিশেষ পুরস্কারে ভূষিত করবে সরকার, আপনি খুশিতে গদগদ করবেন, কিন্তু এটা এমনও হতে পারে আপনার মুখ বন্ধ করার জন্য এই পদক দেওয়া হচ্ছে, যাতে করে আপনি আপনার এই জায়গা থেকে আমার সকল দুর্বলতা থাকলেও কখনো ফুসফাস করে উঠবেন না।
এভাবে করেই সাজানো হয়। আপনাকে এমনভাবে জায়গায় নিয়ে যাওয়া হয় যে আপনার উদ্দেশ্যই থাকবে শুধু আপনি আপনার মানুষগুলোকে তালে নাচাবেন, এবং এই তালে নাচতে নাচতে যে দেশটা কোন দিকে চলে যাবে সেটা আপনি টের পাবেন না। প্রিয় বন্ধুরা, আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ, ভালোবাসা, মন্দ এগুলো থেকে আমি আজকে কথা বলছি না। আমি কথা বলছি এই দেশকে নিয়ে যাওয়ার জন্য ষড়যন্ত্রবাদীরা উঠে পড়ে লেগেছে, সে কারণেই জেনারেল ওয়াকারুজ্জামানের পিছনে লেগেছে। মনে রাখবেন, জেনারেল ওয়াকারুজ্জামানের যদি সেই ইচ্ছাটাই থাকতো যে রাষ্ট্রকে তার দখল করে ক্ষমতায় থাকতে হবে, তাহলে যেদিন দেশ স্বাধীন হয়েছে 5ই আগস্ট, সেদিনই তিনি এই বাংলাদেশের দায়িত্ব নিতে পারতেন। তিনি সেদিনও কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বুঝিয়েছেন, আর নয়, শক্ত হতে হবে। আমাদের মূল অ্যাচিভমেন্ট ছিল শেখ হাসিনাকে বিদায় করা, আমরা কিন্তু বিদায় করতে পেরেছি। এই 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে বহু মানুষ ছিল যারা এই আন্দোলনকে পর্যন্ত বলেছিল, কি বলেছিল, এই আন্দোলন ভারতের সৃষ্টি, এই আন্দোলনকে আমাদের বেগবান করা ঠিক হবে না। আমরাই কিন্তু কেঁদেছিলাম, আমরাই কিন্তু বলেছিলাম। সেদিনও যে ভাষায় কথা বলেছি, আজও একই ভাষায় কথা বলছি। অর্থাৎ ভাষার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু আমি যেটা বুঝতেছি যে দেশের জন্য কোনটা মঙ্গল, সেটাই আমার করা উচিত। হ্যাঁ, আপনি মনে করতে হবে আমার বিরুদ্ধে আপনি 100 অভিযোগ আনলে এটার 20-30টা হলেও কমন পড়তেই পারে। এই 20-30টা কমনের উপর ভিত্তি করে বাকি যে 70টা আমার বিরুদ্ধে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কৌশলে, সেটা তো আপনাকে বুঝতে হবে। আমরা যে একেবারে সবাই সহিশুদ্ধ মানুষ এমন নয়, জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যে ভুল ত্রুটির ঊর্ধ্বে মানুষ তেমন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা এই সরকার যে 100% সহিশুদ্ধ তেমন নয়। এর ভুল খুঁজলে অনেক কিছু পাবেন, কিন্তু মনে রাখতে হবে এই ভুল কি আমি করি কিনা। আপনিই তো আপনার ফেসবুক খুঁজলে দেখবেন, আপনি যখন একই ব্যক্তি যখন বাংলাদেশের কোনো একটি পত্রিকার বিরুদ্ধে কথা বলছি, ওই একই পত্রিকায় আমি লেখলে সেটা হালাল হয়ে যায়, আমার বন্ধু লেখলে হালাল হয়ে যায়, কিন্তু আমি যার সমালোচনা করছি তার একটা লাইন এনে দেখাচ্ছি, এই যে দেখো সে এইখানে লেখালেখি করে, এটা তাকে প্রমোট করা হচ্ছে। তাহলে আমার যাকে পছন্দ তিনি যখন বড় কিছু অ্যাচিভ করেন, তখন তো তারে আমরা প্রমোট করি। এই হচ্ছে পার্থক্য আমাদের। এজন্য বুঝতে হবে, জানতে হবে, বাংলাদেশের সত্যিকার রাজনীতিবিদের যে নেতারা রয়েছেন তাদের পরামর্শে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনাকে আমি প্রশ্ন তুলি, আপনি বিএনপি করেন, আপনার দল কি বলে? দেশনায়ক তারেক রহমান কি বলে? আপনি সেই পথে চলেন। আপনি জামায়াত ইসলাম করেন, ডক্টর শফিকুর রহমান সাহেব কি বলে? আপনি সেই পথে চলেন। চরমনাইয়ের পীরের রাজনীতি করেন, সে কি বলে? সেই পথে চলেন। মুরব্বিহীন আপনি থার্ড কোনো একটি অ্যাঙ্গেল থেকে কেউ কিছু বলল আর সেখান থেকে আপনি পথ চলা শুরু করে দেশকে বিশৃঙ্খল করবেন এবং পরিস্থিতি গোলাটে করবেন, কখনোই কাম্য নয়, কখনোই নয়। গতকালকের একটি ইসলামী নিষিদ্ধ সংগঠনের নামের সাথে পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে জড়িয়ে মিথ্যাচার করা হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এগুলো হচ্ছে পরিকল্পিত উপায়ে কাজ, এবং এর পিছনের মূল যে উদ্দেশ্য, যেটা আমি বললাম যে 2-3টা অ্যাঙ্গেলে পার্শ্ববর্তী দেশ তার এজেন্সি দিয়ে কাজ করে, সেই অ্যাঙ্গেলেরই কাজ হচ্ছে এগুলো। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে বিতর্কিত করে মূলত ফায়দা লুটা হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমার কিচ্ছু হয় না, আমার সাথে জীবনে দেখা হয় নাই, কথা হয় নাই, এবং আমি কোনো কিছু কামনাও করি না। ছাত্র শিবির এত টাকা পায় কোথায়? এত ইফতার করায়, প্রত্যেক দিন 3 লক্ষ টাকার মতো খরচ। 3 লক্ষ টাকা না, বাস্তবের চাইতে অনেক বেশি। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা 2-1টা শাখার হিসাব। দেশব্যাপী হিসাব করলে আপনি কল্পনাও করতে পারবেন না ছাত্রদল সেক্রেটারি শিবির কি পরিমাণ টাকার ইফতার প্রত্যেক দিন করায়। তো শিবিরের অর্থের উৎস জানতে চেয়েছেন ছাত্রদল সেক্রেটারি বা ছাত্রদল। আমি শিবিরের পক্ষ থেকে একটু জবাব দিব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক। তার আগে বলে নিই যে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নটা কেমন প্রশ্ন হয়েছে এটা একটু বলি। এখন মনে চায় যে পিনাকি ভট্টাচার্যের মতো কোনো একটা শব্দ ব্যবহার করতে,
বোকা চো ড্যাশ 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 এর মতো প্রশ্ন। কারণ দেখেন, যদি ছাত্রদল এই প্রশ্নটা কখন করা যেত, এই প্রশ্নটা কার্যত যেভাবে করেছে এবং মিডিয়া যেভাবে তোলপাড় তৈরি হয়েছে যে ছাত্রদল সেক্রেটারি জানতে চান যে শিবিরের এত টাকার উৎস কোথায়, এটা শিবিরের পক্ষে একটা বড় প্রচারণা। যদিও কিছুদিন আগে দেখলাম যে ছাত্রদল সেক্রেটারি একসময় শিবির করতেন, সাথী প্রার্থী ছিলেন, এটা বলা হয় তার বাবা আবার আওয়ামী লীগ নেতা, কিন্তু তিনি নিজে শিবিরের সাথী প্রার্থী ছিলেন নোয়াখালীতে, এরকম কথাবার্তা বলে। আমি এর সত্যতা যাচাই করতে পারিনি, হতে পারে। এবং এই ছাত্র দলের তো কয়েকটা গ্রুপ থাকে, তার মধ্যে সেক্রেটারি গ্রুপকে যেসব জায়গায় পোস্ট দেওয়া হয় তাদের অনেকেই শিবিরের সম্পৃক্ততা ছাত্র দলের বিভিন্ন গ্রুপ এটা বলছে। এই ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নে এটা শিবিরের একটা বড় ধরনের প্রচারণা হয়ে গেল, পজিটিভ ইমেজ। শিবির কি, শিবির নিজেরা যে প্রচারণা চালাতে পারতো না, বা শিবির নিজেরা এর কথা বলেছে, জবাব কিন্তু শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি দিয়েছে, কিন্তু এটা যতটুকু মিডিয়া কভারেজ পেয়েছে তার চাইতে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্ন ছড়ার পর এটা ব্যাপকভাবে প্রচার হবে। এর মানে শিবিরের একটা পজিটিভ প্রচার ছাত্রদল সেক্রেটারি করে দিলেন। এই প্রশ্ন করায় শিবিরের সামান্য নেগেটিভ কিছু আসে যায় না, সামান্য নেগেটিভ কিছু আসে যায় না। হ্যাঁ, নেগেটিভ হতো বা এই প্রশ্নটা কেমন, এই প্রশ্নটা যৌক্তিক হতো যদি এরকম কোনো গ্রাউন্ড ছাত্রদল আগে তৈরি করতে পারত যে অমুক সংস্থা শিবিরকে টাকা দেয়, বা পাকিস্তান টাকা দেয়, বা আমেরিকা টাকা দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন টাকা দেয়, এরকম কোনো ক্লু বা এরকম একটা হাইপ যদি তৈরি করতে পারত, তারপরে যদি ইফতারের ইস্যুটা সামনে এনে বলতো যে এত টাকা পায় কোথায়, তখন জনগণ কানেক্ট করে নিতে পারতো যে এর আগে কথা উঠেছে শিবিরকে অমুক তমুক টাকা দেয়, সন্দেহ আছে, আবার এত টাকার ইফতার করায়, তো 2 2 4 মিলে গেল, মানে ঘটনা ঘটছে। কিন্তু আসলে শিবিরের বিরুদ্ধে রক কাটা বলতে পারে, নানান অভিযোগ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু শিবির অর্থের উৎস, আর্থিক স্বচ্ছতা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন কিন্তু অতীতেও কেউ করতে পারেনি, বা আওয়ামী লীগ সরকারও এগুলো নিয়ে কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস করেনি, কারণ এগুলো যত বলবে তত শিবিরের পজিটিভ প্রচার হবে। তাহলে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নটা যে কতটা ফালতু এবং কতটা অপদার্থের মতো, যে প্রশ্নে ছাত্রদলের লস, যে প্রশ্নে শিবিরের লাভ, সেই প্রশ্ন ছড়ে দিয়ে মিডিয়ায় শিবিরের একটা ব্যাপক পজিটিভ হাইপ তৈরি করে দিল। এ আসলে শিবিরের সাথী প্রার্থী ছিল কিনা ছাত্রদল লোকজনের ভালো মতো যাচাই করা উচিত। কারণ এই প্রশ্ন কখন করে ভাই, এটা তো একটু কমন সেন্স থাকা দরকার, যে একটু সন্দেহ সংশয় বা কথাবার্তা উঠছে, গুঞ্জন চলছে যে অমুক সংগঠন বা অমুক সংস্থা অমুক দেশ শিবিরকে টাকা দেয়, তখন এই কথাটা বললে একটা চমৎকার রাজনীতি হতো। কিন্তু এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে মানুষ এটার প্রশংসা করছে, আর এখন তিনি শিবিরের টাকার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলছে। খুবই হাস্যকর কথা দর্শক। আমরা ছাত্র শিবির সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচি 3 লাখ টাকা ব্যয় করছেন। 3 লাখ টাকা না ভাই, 3 লাখ টাকা এটা তো সামান্য। 3 লাখ টাকা ওটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-1টা শাখা করে। সারা বাংলাদেশে শিবির প্রত্যেক দিন ইফতারে কত টাকা খরচ করে, ওটা শুনলে ছাত্রদল সেক্রেটারি হার্ট ফেল করবে। ওর বাপের জন্মে এত টাকার নাম শুনে নেই, এত টাকার অ্যামাউন্ট একসাথে উচ্চারণ করে নেই। কিসের 3 লাখ টাকা? কে বলেছে 3 লাখ টাকা? 3 লাখ টাকা কোনো টাকা শিবিরের ক্ষেত্রে? এটা তো 1-2টা শাখার খরচ। আরে বলছে সারা দেশে নাকি, যাই হোক, এটা জানেও না, প্রশ্ন করবে তাও জানে না। 3 লাখ টাকা তো কিচ্ছু না। আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করেছেন, তাদের আয়ের উৎস কি? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে 90 লাখ টাকা কোথায় পাচ্ছে? এর মানে 3 লাখ টাকা হলে 33-90 লাখ টাকা কোথায় পাচ্ছে? 90 লাখ টাকা হয়, তো 90 লাখ টাকা মাসে হবে কেন? তো একদিনে তো 90 লাখ টাকা হয় না, আপনি জানেন নাকি? শিবিরকে কি নিজেদের মতো ফকিন্নি মনে করেন? আর শিবির কি সাধারণ ছাত্রদলের মতো কোনো সংগঠন না? ছাত্রদলের সাথে শিবিরের কোনো তুলনা হয় না। শিবির ইজ ইউনিক। বাংলাদেশের শিবির ওয়ান পিস মেড। শিবিরের মতো আর কোনো সংগঠন নেই। তো শিবির টাকা পায় কোথায়, এর একটু জবাব দিই। প্রথমে বললাম যে এই 90 লাখ টাকার যে হিসাব দিয়েছে 1 মাসে, ওটা একদিনের এর চাইতে বেশি যায়। আচ্ছা,
এবার আসেন টাকা পায় কোথায়। একটা কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি তিনি লিখেছেন যে তিনি এক ব্যবসায়ীর কাছে 10 টাকা এয়ানত আনতেন। তিনি যখন সভাপতি ছিলেন, তো 10 টাকা এয়ানত আনতে গাড়ি ভাড়া যেত 10 টাকা। তারপর দেখলেন তাতে তো লস, 10 টাকা এয়ানত আনতে 10 টাকা গাড়ি ভাড়া যায়, সংগঠন তো আয় পায় না। এরপরে সাইকেল চালিয়ে সে 10 টাকা এয়ানত আনতে চাইতেন, মানে 1 টাকা খরচ হতেন, 10 টাকাই সংগঠনের খাতায় জমা হতো। তো শিবির 90 লাখ টাকা, 90 কোটি টাকা কোথায় পায়? এভাবে 10 টাকা, 1 টাকা, 5 টাকা 5 টাকা করে 90 লাখ, 90 কোটি, 1000 কোটি টাকা হয়। কর্মীরা 2 টাকা দেয়, 1 টাকা দেয়। আমাদের মায়েরা, বোনেরা এক মুষ্টি চাউল শিবিরের জন্য রেখে দেয়, মাস শেষে সে চাউল দেয়, চাউল বিক্রি করে টাকা দেয়। কোথায় এত টাকা শিবির পায়? ক্লিয়ার? ছাত্রদল সেক্রেটারি নাসির। এখন ছাত্রদল মনে করেছে, শিবিরকে মনে করেছে নিজেদের মতো। আমি আসছি, আরো জবাব দেব। ছাত্রদলের রাজনীতিটা কেমন? ছাত্রদলের রাজনীতি হচ্ছে, ছাত্রদলের পোস্ট পাইছো, কয় টাকা কামাইছো, এর মানে ছাত্রদল করা মানে টাকা কামানো, খাওয়া, চাঁদাবাজি করা। ছাত্রদলের সাবেক নেতা এই পরিচয় ব্যবহার করে কত টাকা কামাইছো, এটা হচ্ছে তাদের রাজনীতি। কিন্তু শিবির এরকম না। শিবির যে করে তাকে প্রত্যেক মাসে এয়ানত দিতে হয়, আর ছাত্রদল করলে কোনো এয়ানত দেওয়া লাগে না, মাস শেষে চাঁদা খাইতে পারে। তো শিবির নিজেরা এয়ানত দেয়, 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এইভাবে এয়ানত দেয়। শিবিরের এরকম হাজার হাজার ছেলে পাবেন, সকালের নাস্তা না খেয়ে ওই টাকাটা শিবিরের ফান্ডে দেয়। শিবির আয় থেকে ব্যয় করে না, খরচের একটা অংশ, ব্যয়ের একটা অংশ শিবির তাদের ফান্ডে দেয়। এত টাকা কোথায় পায় বুঝছেন? মানে আয়ের উৎস কি? আয়ের উৎস লাগে না। আপনার জীবন চলতে হলে তো খরচ কিছু লাগবেই, সে খরচের একটা অংশ আপনাকে শিবির দিতে হবে শিবির করলে। অতএব আয় না থাকলেও শিবিরের খাতায় অটো টাকা জমা হবে, কারণ আপনার আয় নাই কিন্তু ব্যয় তো আছে। যেভাবে হোক না কেন ব্যয় তো আছে, সে ব্যয় থেকে একটা অংশ শিবিরকে দেবে। কোথায় পায় এত টাকা? 90 লাখ কিচ্ছু না, 90 কোটি, 100 কোটি এরকম বলতে পারেন। সেই 77 সাল থেকে এখন পর্যন্ত যারা শিবির করে তারা প্রত্যেকেই, সে এখন আওয়ামী লীগের এমপি হলেও শিবির কোনো না কোনোভাবে তার কাছ থেকে এয়ানত নেয়। আর একটা তথ্য দিয়ে দিলাম, এই ছাত্রদল সেক্রেটারি যদি সত্যি শিবিরের সাথী প্রার্থী হয়ে থাকে, তাহলে ছাত্রদল সেক্রেটারিও কোনো না কোনোভাবে এয়ানত দেন, হয়তো বা তিনি নিজেও বুঝেন না। এটা একটা বড় শক্তি। আবার ছাত্রদলের মতো শিবির ফকিন্নি না। শিবির যারা করে তারা সবাই ভালো চাকরি করে। ছাত্রদলের ছেলেরা পড়াশোনা শেষ করে মাস্তানি করে, টেন্ডারবাজি করে, অনেকে সরোয়ার্দী উদ্যানে বসে গাঁজা খায়, কোনো পেশা টেশা নাই। আর শিবিরের ছেলেরা এক একজন আইনজীবী আছে, প্রত্যেক দিনে 1-2 লাখ টাকা ইনকাম করে। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গুগল কিংবা এরকম টেক জায়ান্ট বিভিন্ন জায়গায় চাকরি করে, তারা মাস শেষে 20-30 লাখ টাকা বেতন পায়। বড় বড় ব্যবসায়ী আছে, আমি একজন ব্যবসায়ীর কথা আগে বলেছি, আবার বলছি, আমি নামটা বলবো না। বাংলাদেশে একজন ব্যবসায়ী আছে যিনি শিবিরের সাবেক সদস্য প্রার্থী, যিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পড়তেন, শিবিরের সদস্য প্রার্থী ছিলেন এবং নির্বাচিত জিএস ছিলেন, সম্ভবত ডাক্তার শফিকুর রহমানদের ব্যাচের বা কাছাকাছি। তিনি এতটাই ধনী, আল্লাহ তাকে এতটাই ধনী বানিয়েছে, শিবিরের সাবেক জনশক্তি। তিনি একটা মাহফিল করতে 10-15 কোটি টাকা খরচ করে দেন। তিনি বক্তাদের সবাইকে হেলিকপ্টারে আনেন। এর মানে এই যে শিবির 90 লাখ টাকা খরচ করে মাসে, ওই ব্যবসায়ী প্রত্যেক দিন মাসে 90 লাখ টাকার হিসাব দিয়েছে না ছাত্রদল সেক্রেটারি, ওই এক ব্যবসায়ী প্রত্যেক দিন শিবিরকে 90 লাখ টাকা দিতে পারে, মাসে না, প্রত্যেক দিন দিতে পারে। এতে তার একটু হাত পা কাঁপবে না এবং দেয়। এরকম কোটি কোটি টাকা ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য দেয়। শিবিরের এক সাবেক সদস্য প্রার্থীর কথা বললাম, ওরকম সদস্য প্রার্থী দেশে বিদেশে অনেক আছে। তো শিবিরের 90 লাখ টাকা দিতে
3 জন 4 জন শিবির যথেষ্ট। এরপরে আমরা যারা সমালোচক আছি, শিবিরের সমালোচনা করি, জামাতের সমালোচনা করি, ভাই আমরাও দেই। আমি বললাম আমরাও দেই, কি পরিমাণ দেই সেটা বলবো না, কিন্তু ছাত্রদল সেক্রেটারি কল্পনাও করতে পারবেন না যে আমরা যারা শিবিরকে, জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করি, আমরা এদেরকে ভালোবেসে কি পরিমাণ টাকা দিই। ওই পরিমাণ টাকা ছাত্রদলের অনেক কেন্দ্রীয় নেতা চাঁদাবাজি করেও অর্জন করতে পারেন না। তো শিবির কোথায় টাকা পায়? জবাব পেয়েছেন? আরো জবাব দিই, শোনেন। এ তো গেল হিসাব। 1000 কোটি টাকার প্রত্যেক মাসে শিবির 5000 কোটি টাকা খরচ করলে তারও হিসাব আমরা দিতে পারবো। এবং শিবির কত টাকা খরচ করেছে প্রত্যেকটা টাকার হিসাব তাদের ভাউচারে লেখা থাকে এবং অডিট হয়। 1 টাকা এদিক ওদিক করার কোনো সুযোগ থাকে না। কেউ করতে চাইলে সেটা ধরা পড়ে যায় বা ধরা পড়ে যাবে। অতএব শিবিরের সব টাকার হিসাব আছে। এরপর আসেন শিবির আরো কিছু ব্যবসার হিসাব বলি। শিবির কোচিং সেন্টার চালায়। আপনার তো চিনেন শুধু ফোকাস আর রেটিনা, ওরকম শত শত কোচিং সেন্টার শিবির আছে দেশব্যাপী। কোচিং সেন্টারের আয়ের সংগঠন পায়। যেমন ফোকাস কোন কোন মাসে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করে, রেটিনা এরকম কোটি কোটি টাকা ইনকাম করে, সেটা সংগঠনের আয়। দেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কোটি টাকা ইনকাম করে, মাসে কোটি টাকার উপর তাদের ইনকাম আছে। খরচ টরচ দেওয়ার পরে কোটি কোটি টাকার উপরে তাদের ইনকাম আছে। তাহলে তারা কোথায় টাকা পায় বুঝছেন? ওটা তো ছাত্রদলের নেতাদের মধ্যে ভাগ বটার কেউ নেয় না, ওটা সংগঠনের খাতায় জমা থাকে। তাদের প্রকাশনা আছে, শিবিরের নিজস্ব জমি আছে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় অফিস নিজস্ব জমিতে জমি কিনছে তারা। শিবির কি বুঝছেন? ছাত্রদলের মতো ফকিন্নি মনে করেন শিবিরকে? আশা করি জবাব পেয়েছেন। তো দর্শক, ছাত্রদল সেক্রেটারি এভাবে শিবিরকে ব্যাপকভাবে প্রচার করে দিলেন। এর মধ্যে আর একটা খবর কালবেলা, এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চায় ছাত্র শিবির। আচ্ছা, শিবিরের জবাবটা তো দিলাম, ছাত্রদল কোথায় টাকা পায়? পারলে একটু এরকম জবাব দিক না। পারবে না। ছাত্রদল কোথায় টাকা পায়? টেম্পো স্ট্যান্ড থেকে টাকা পায়। বিভিন্ন আওয়ামী ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ীরা টাকা দেয়। এটা হচ্ছে ছাত্রদলের টাকার উৎস। ছাত্রদলের কেউ এনাদ দেয় না। পাল্টা ছাত্রদল ধরা পড়ছে, এখন নিজেদের ল্যাজ নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আর শিবিরেরটার পক্ষে পজিটিভ প্রচার। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে আমাদের ভিডিওটি দেখতে পেয়েছেন সেনাপ্রধানকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, বা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনাকে পালাতে নাকি সেনাপ্রধান সাহায্য করছে, এমন কিছু তথ্য বাংলাদেশে তুলে ধরা হচ্ছে এবং অনেক হেনস্থার শিকার হচ্ছে সেনাপ্রধান। এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।